নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। রোগ ব্যাধি সারাতে ভরসা একমাত্র বাবা শিবশঙ্কর। রাঢ়বাংলার অন্যতম শৈবতীর্থ পূর্ব বর্ধমানের জামালপুরের বুড়োরাজ মন্দির। তো বন্ধুরা, আজকে আমি সেই বুড়োরাজ মন্দিরেই চলে এসেছি। তো বন্ধুরা, এই বুড়োরাজ মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এই মন্দির কখন কখন খোলা থাকে, এই মন্দিরে কি কি উৎসব হয়, এই মন্দিরের পুজো দেওয়ার নিয়ম কি, এবং এই মন্দির সম্পর্কে আরও কিছু খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে, এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন দাঁড়িয়ে আছি আমি ত্রিবেণী স্টেশনে। এখান থেকে আমি হাওড়া কাটোয়া লোকাল ধরে যাব পাটুলিতে। দেখুন বন্ধুরা, ত্রিবেণী স্টেশনে 9:12 হাওড়া কাটোয়া লোকাল চলে এসছে। আমি এই ট্রেন ধরেই আজকে পৌঁছে যাব পাটুলিতে। আপনারা কিন্তু হাওড়া বা ব্যান্ডেল থেকেও এই কাটোয়া লোকাল ধরে পাটুলিতে পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, চলে এসেছি পাটুলি স্টেশনে। আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি ওভারব্রিজ ধরে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। সামনেই দেখছেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে আপনারা টোটোয় করে যেতে পারেন। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে জামালপুর বুড়োরাজ মন্দির যাব। টোটোতে ভাড়া পড়বে জন প্রতি 25 টাকা করে। আরও একদিক দিয়ে যেতে পারেন আপনারা, সেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় চলে আসলে, যেদিকে হাওড়া যাচ্ছে হাওড়ার দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথা দিকে বেরিয়েই বাঁ দিকেই হচ্ছে অটো স্ট্যান্ড। এইখান থেকে আপনারা অটোতেও যেতে পারেন। এখানে 10 মিনিট অন্তর অন্তর অটো ছাড়ে, আর অটোর ভাড়া হচ্ছে জন প্রতি 20 টাকা করে। তবে অটোতে যেতে হলে একটু বসতে হবে, কারণ অটোর প্যাসেঞ্জার না হলে কিন্তু অটো ছাড়ে না। আর আপনারা যদি টোটোতে যান টোটো সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। পাটুলি স্টেশন থেকে অটোয় করে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। অটোতে করে এসে আমি এই রাস্তার ওপরে নামলাম, আর সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই যে এখানে দেখুন একটা বিশাল বড় তোরণ রয়েছে। তোরণটা কিন্তু খুবই সুন্দর আর বেশ বড়। তোরণের ওপরের দিকে দেখুন শিব, পার্বতী এবং গণেশের মূর্তি রয়েছে। দেবাদিদেব মহাদেব বসে আছেন মাঝখানে, বাঁদিকে মা পার্বতী আর ডান দিকে সিদ্ধিদাতা গণেশ। আর তার ওপরের দিকে দেখুন একটা নটরাজের মূর্তি রয়েছে। আর একদম ওপরে রয়েছে একটি ত্রিশূল আর ঘণ্টা। আর ডান দিকে রয়েছে নন্দীর মূর্তি আর বাঁ দিকে রয়েছে সিংহের মূর্তি। আর তোরণের গায়ে সুন্দর সুন্দর কলকার ডিজাইন করা রয়েছে। এই তোরণের তলা দিয়ে এসেই এই যে বাঁধানো সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা চলে যাচ্ছে সোজা একদম মন্দিরে। এখানে যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন তবে দেখছেন এই যে ডান দিকে ফাঁকা জায়গা, এখানে কিন্তু আপনারা ভালোভাবে গাড়ি রাখতে পারবেন। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান তবে এই মন্দির প্রাঙ্গণেই আপনারা
প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এবং আপনারা এই সব দোকানগুলোতে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের সামনের যে বিশাল বড় মাঠটা, এই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে, একদম মেলার মতন। এইখানে আসলে আপনাদের মনে হবে একটা মেলায় আপনারা এসেছেন। সারা বছরই এই দোকানগুলো এইখানে থাকে। তো বন্ধুরা, আমি চলে এসেছি মূল মন্দিরের সামনে। এই হচ্ছে বাবা বুড়োরাজের মন্দির। মন্দিরে ঢোকার আগেই সামনেই রয়েছে এই বিশাল বড় এক নাট মন্দির। এই নাট মন্দিরের ছাদ দিয়ে দেখুন অনেক ঘণ্টা ঝুলছে, যেসব ঘণ্টাগুলো ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ভক্তরা এই ঘণ্টাগুলো এখানে বেঁধে দিয়ে গেছেন। এই যে দেখুন সামনেই লেখা রয়েছে শ্রী শ্রী বাবা বুড়োরাজ ঠাকুরজিউ মন্দির। এই হচ্ছে বাবা বুড়োরাজের মন্দির। আর বাবা বুড়োরাজের মন্দিরের ডান দিকে রয়েছে গোপাল মন্দির। বাবা বুড়োরাজের মন্দিরটা কিন্তু ছাদ দেয়া নেই, ওপরে রয়েছে খড়ের চাল। এটাই হচ্ছে বাবার আদেশ। বাবা বুড়োরাজের মন্দিরের সামনেই রয়েছে এই বলিপীঠ। তবে শিব মন্দিরে বলি হয়, এটা কিন্তু আমি প্রথমটা দেখে অবাক হয়েছিলাম। এখানকার একজন সেবায়িতের থেকে জানতে পারলাম এখানে শক্তির উদ্দেশ্যে বলি দেয়া হয়। যার কেউ নেই তার ভগবান আছে, বাংলার এই প্রবাদে বিশ্বাস রেখে অনেক রোগ আক্রান্তই ভিড় জমান বর্ধমানের জামালপুরের এই শিব মন্দিরে। ভক্তদের কাছে এই মন্দির আর 5টা সাধারণ মন্দিরের মতো নয়, এর আলাদা একটা গুরুত্ব রয়েছে। কারণ ভক্তদের বিশ্বাস যে এই মন্দিরে এলে রোগ ব্যাধি সেরে যায়, তা সে যতই জটিল ও কঠিন রোগ হোক না কেন। শুধু তাই নয়, কারো সন্তানাদি না হলে এই মন্দিরে পুজো দিলে, প্রার্থনা করলে সন্তান প্রাপ্তি হয় বলেই বিশ্বাস ভক্তদের। এখানে ভগবান শিব শঙ্কর বুড়োরাজ রূপে পূজিত হন। তিনি অত্যন্ত জাগ্রত। ভক্তদের কথায় তিনি আসলে ধর্মরাজ, অর্থাৎ যার কাছে গেলে ন্যায় বিচার মেলে। যারা এখানে বুড়োরাজের কাছে মানত করেন তারা 12 মাসে 12টি শুক্লপক্ষের সোমবার পালন করে থাকেন এবং ভক্তরা অনেকে মনস্কামনা জানিয়ে এখানে ঢিল বেঁধে যান এবং সেই মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিল আবার এসে খুলে দিয়ে বাবা বুড়োরাজকে পুজো দেন। প্রতি বছর নিয়ম করে বৈশাখী পূর্ণিমায় বাবা বুড়োরাজের বিশেষ পুজো ও গাজন উৎসব পালিত হয়ে থাকে। আশেপাশের এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগ আক্রান্ত ব্যক্তিরা এবং তাদের আত্মীয় পরিজনেরা এই মন্দিরে আসেন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য। জানা যায় এই মন্দিরে নাকি মহাদেব নিজের থেকেই আবির্ভূত হয়েছিলেন। এই মন্দিরের পুজোর নিয়মকানুন অন্যান্য মন্দিরের থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা। সাধারণত গাজন হয় চৈত্র মাসে, কিন্তু এই মন্দিরে শিবের গাজন হয় বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমায়। প্রত্যেক শিবের যে গৌরীপট্ট থাকে সেটা হয় উত্তরমুখী, কিন্তু বাবা বুড়োরাজের গৌরীপট্ট পূর্বমুখী। অন্যান্য শিবলিঙ্গে বেলপাতা দেয়া হয় উল্টো করে, কিন্তু বাবা বুড়োরাজকে বেলপাতা দেয়া হয় সোজা করে। বাবা বুড়োরাজের এই মন্দিরে সেই প্রাচীনকাল থেকেই এই নিয়মগুলো পালিত হয়ে আসছে। জানা যায় এই মন্দিরে সব থেকে বেশি ভিড় হয় বৈশাখ মাসে বৌদ্ধ পূর্ণিমার গাজনের সময়। সেই সময় প্রায় 14-15 হাজার সন্ন্যাসী আসেন এবং লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় এই মন্দির প্রাঙ্গণে। বাবা বুড়োরাজের মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই গোপাল মন্দির। আর এই গোপাল মন্দিরের সামনেই দেখুন এখানে গোপালের একটা বিশাল বড় মূর্তি বসানো রয়েছে, আর সামনে রয়েছে
নন্দী মহারাজের একটি পাথরের মূর্তি। এখানে দেখুন দুটো গোপালের মূর্তি রয়েছে, আর এই মূর্তিগুলো হচ্ছে মাটির মূর্তি। মূর্তিগুলো পুজো হয়েছিল, পুজোর পর এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু মাটির মূর্তি সেই কারণে জল পড়ে মূর্তিগুলো একটু নষ্ট হয়ে গেছে। আর একটা মূর্তি দেখুন এখানে রয়েছে, যেটা হচ্ছে অর্ধনারীশ্বর মূর্তি। একই মূর্তিতে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী বিরাজ করছেন। অপূর্ব সুন্দর মূর্তিটা। এই মূর্তিটাও কিন্তু মাটির তৈরি। এই হচ্ছে গোপাল মন্দির। গোপাল মন্দিরের সামনেও এখানে দেখুন বিশাল বড় এই নাট মন্দির রয়েছে। আর এই নাট মন্দিরে দেখুন এখানেও আরও অনেকগুলো মূর্তি রয়েছে, ছোট ছোট গোপালের মূর্তি। আর এখানে রয়েছে একটি রামের মূর্তি। এই সমস্ত মূর্তিগুলোই কিন্তু মাটির মূর্তি। এই মূর্তিগুলোতে পুজো হয়েছিল, পুজো হওয়ার পর এই মূর্তিগুলো এইখানেই রেখে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে গোপাল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে দেখুন রয়েছে রাধা, কৃষ্ণ, গৌর, নিতাই, আরও বিভিন্ন দেবদেবতার ফটো রয়েছে, আর অনেকগুলো গোপালের মূর্তি রয়েছে। চলুন বন্ধুরা, এইবারে আমরা যাই মূল মন্দিরে বাবা বুড়োরাজকে দর্শন করতে। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশপথ। আর প্রবেশপথের দুই দিকে দুইটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে। একজনের মুখ হচ্ছে বাবা বুড়োরাজের দিকে, অর্থাৎ গর্ভগৃহের দিকে, আর একজনের মুখ হচ্ছে বাইরের দিকে। চলুন বন্ধুরা, এইবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। মন্দিরের গর্ভগৃহের সামনে উপরের দিকে দেখুন লেখা রয়েছে ওম নমঃ শিবায়, শ্রী শ্রী বাবা বুড়োরাজের মন্দির। বাবা বুড়োরাজের যে শিবলিঙ্গটি রয়েছে সেটি কিন্তু মাটির নিচে, সেই কারণে মাটি খুঁড়ে বড় আকারের গর্ত বানিয়ে রাখা হয়েছে, যাতে বাবা বুড়োরাজের আরাধনা করা যায়। সামনে দেখুন এরকম লোহার ব্যারিকেড করা রয়েছে। যেহেতু মাটি খুঁড়ে গর্ত করা রয়েছে সেই কারণেই এই ব্যারিকেডটা করা। আর এখানে দেখুন বহু ভক্তরা এসছেন, জল ঢালছেন বাবা বুড়োরাজের মাথায়। আর ওপরের দিকটায় দেখুন বাঁশ এবং কাঠ দিয়ে মাচা করে তার উপরে খড়ের ছাউনি দেওয়া। বাবার কিন্তু এইটাই আদেশ যে এই মন্দিরে খড়ের চালা থাকবে। বাবা বুড়োরাজের যে শিবলিঙ্গটি রয়েছে সেই শিবলিঙ্গের দেখুন এখানে একটা রেপ্লিকাও রয়েছে দেয়ালে। আর এই হচ্ছে মাটির গর্ত, আর সেই গর্তের মধ্যে দেখুন বাবা বুড়োরাজ বিরাজ করছেন। এই রকম শিবলিঙ্গ কিন্তু আপনারা আর কোথাও দেখতে পাবেন না। একমাত্র এই মন্দিরে আসলেই আপনারা এই রকম শিবলিঙ্গ দেখতে পাবেন, যার গৌরীপট্ট পূর্বমুখী। আর গৌরীপট্টে দেখুন একটা গর্ত মতন রয়েছে। শিবলিঙ্গে যে দুধ জল ঢালা হচ্ছে সেই দুধ জল কিন্তু গিয়ে আবার এই গৌরীপট্টের এই গর্তে জমা হচ্ছে। আর শিবলিঙ্গে জড়ানো রয়েছে একটি তামার সাপ। শোনা যায় বাবা বুড়োরাজের এই শিবলিঙ্গটি তুলে আনার জন্য প্রথম দিকে এই মন্দিরে অনেকটা মাটি খোঁড়া হয়েছিল, কিন্তু অনেকটা মাটি খোঁড়ার পরেও এই শিবলিঙ্গের কোনো মূল তল খুঁজে পাওয়া যায়নি, কারণ বাবা বুড়োরাজ এই স্থান ছেড়ে কোথাও যেতে চান না। বাবা বুড়োরাজের যে গর্ত রয়েছে তার ওপর দিকে দেখুন এইখানেও অনেকগুলো শিবলিঙ্গ, শিবের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, গোপাল, সিদ্ধিদাতা গণেশ, মা কালী, এরকম অনেক দেবদেবতারা রয়েছেন।
গর্ভগৃহে বাবা বুড়োরাজকে দর্শন করে চলে আসলাম বাইরে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি বাবা বুড়োরাজ মন্দিরের একজন পুরোহিত মশাইকে। তা ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু কথা শুনে নেব। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম ঘনশ্যাম ব্যানার্জি। আচ্ছা। আর এই গ্রামের নাম হচ্ছে জামালপুর। আচ্ছা। বুড়োরাজতলা, এটা পূর্বস্থলী থানার অন্তর্গত, হ্যাঁ, কাল্লা সাব ডিভিশন। এই বুড়োরাজ এইখানে আবির্ভূত হয়েছেন, অন্তত 500 বছর পুজো হচ্ছে। তার আগে এখানে গভীর জঙ্গল ছিল, এই এলাকাটা পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ ছিল। আর এই গ্রামের বসতি ছিল তখন ওই 2-4 ঘর বাগদি, 2-3 ঘর ঘোষ, আর এই সেবাইত বাড়ি, এই নিয়ে গ্রামের বসতি ছিল। বুড়োরাজ স্বপ্নাদেশ দিয়ে বুড়োরাজ এখানে আবির্ভূত হয়েছে। অর্থাৎ পূর্বে যে ব্রাহ্মণ ছিলেন মধুসূদন চট্টোপাধ্যায়, তিনি স্বপ্ন পেয়েছিলেন যে আমি এখানে আছি, আমার পুজোর ব্যবস্থা কর। আর এই পাশের গ্রাম নিমদহ বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে তখন এক ঘোষ ছিল, যদু ঘোষ বলে। সেই যদু ঘোষের তখনকার দিনে অনেক গরু ছিল, অবস্থাপন্ন ছিল। সেই ঘোষের পাল এখানে ঢুকতো। আচ্ছা। জামালপুরে খাওয়ার জন্য আসতো সব। তা একটা গরুর বাচ্চা হয়, হওয়ার পরে সেই গরুটা মানে দুধ ঘোষ পায় না, কদিন ধরে দেখে যে দুধ হচ্ছে না। রাখালকে বলে যে কি ব্যাপার, মারধর করে। ও বলে আমি বলতে পারবো না। হ্যাঁ, তারপরে ঘোষ একদিন ওই গরুটার পিছন আসে, দেখে সব গরুকে ছেড়ে ওই গরুটা গভীর জঙ্গলে ক্রমশ ঢুকে যাচ্ছে। আচ্ছা। ও ঘোষের ছেলে সাহসী ছিল তখনকার দিনে, ওর লাঠি ছিল হাতে। ও ওই গরু পিছু চলে আসে এবং এসে দেখে গরুটা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে এবং গরুটার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ছে। ও দেখে তো অবাক যে কি ব্যাপার, হ্যাঁ কি ব্যাপার, এরমভাবে দুধ পড়ছে। তো গরুটাকে লাঠির বাড়ি মেরে গরুটাকে নিয়ে ও চলে যায়। সেই দিন রাত্রে ওই ব্রাহ্মণ যেমন স্বপ্নাদেশ পেয়েছেন, ওই ঘোষও বাবার স্বপ্ন পেয়েছিল যে তোর গরুর দুধ আমারই মাথায় পড়ে। তো ভোর হতে না হতে মানে ওই ছুটতেই জামালপুর গ্রামে চলে আসে এবং ওই ব্রাহ্মণ যিনি ছিলেন মধুসূদন চট্টোপাধ্যায়, উনি এসে এখানে ওনার সঙ্গে ব্রাহ্মণের সঙ্গে দেখা করেন। ও এসে বলে, ঠাকুর বাবা আমি এরকম স্বপ্ন দেখেছি, ঘটনা বলেছে, ওর গরু এইভাবে এই হয়েছে। তা বললো তোর কিছু চিন্তা নেই, আমি সব জানি, হ্যাঁ ওনার পুজোর ব্যবস্থা করতে হবে। আর বাবা বুড়োরাজ ওই যে ব্রাহ্মণ ছিলেন, ওনাকে স্বপ্নাদেশ দিয়ে বলে দিয়েছিলেন যে আমার ঘর হবে মাটি, চাল হবে খড়ে, আর আমার পুজোর নৈবেদ্য হবে আতপ চাল। আচ্ছা। 3 কেজি আতপ চাল, তার সঙ্গে কলা মুন্ডা, হ্যাঁ ফলমূল দিয়ে, 5 ফলমূল দিয়ে মানে আমার পুজো হবে। এবং সেই মতনই বাবার পুজো হয়ে আসছে। আচ্ছা। তখনকার দিনে যেসব কঠিন ব্যাধি ছিল, হ্যাঁ টিবি, যক্কা, হ্যাঁ এসব কঠিন যেসব ব্যাধি, ওই ব্যাধি তখন এসে বাবার এখানে হত্যা দিয়ে পড়তো। আচ্ছা। হত্যা অর্থে হচ্ছে বাবার কাছে এখানে মানে কিছু না খেয়ে এখানে পড়তো, বাবার আদেশ নিত। আদেশটা 24 ঘন্টাও কারুর হতো, বা 2 দিন ধরে 3 দিন ধরে পড়ে থেকেও সেই আদেশ হতো। আদেশ হলে বাবাই নির্দেশ দিতেন যে তুই মানে বলে দিতেন যে তোর ওষুধ এই। আচ্ছা। এবং সেইভাবে আদেশ পেয়ে অনেকেই এখানে করেছে এবং আদেশ পেয়ে চলে গেছে এবং ভালো হয়ে গেছে সম্পূর্ণভাবে। এইভাবে আস্তে আস্তে বাবার পরিচিতি আরও বাড়তে লাগলো। আর বাবার মেন যে পুজোটা, ওই পুজোটা
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৈশাখ মাসে হয়। আচ্ছা। কোনো কোনো বছর তিথির গণ্ডগোলের জন্য জ্যৈষ্ঠ মাসেও পড়ে যায়, আচ্ছা। কিন্তু বৌদ্ধ পূর্ণিমা বলে থাকে। আচ্ছা। হ্যাঁ, এবং সেটা বেণীমাধব পঞ্জিকাতে পাওয়া যাবে, যে পূর্বস্থলী থানার অন্তর্গত জামালপুর ধর্মরাজের পুজো বলে দেয়া থাকে। আর নিন্দে ওই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই জামালপুরে এই নিন্দে গ্রাম থেকে একটা বাবার পুজো আসে, মোয়ে করে সাজিয়ে। আচ্ছা। ওইটা সেই কিন্তু বাবা যবে থেকে এখানে পুজো পাচ্ছেন সেই থেকেই এটা প্রথা চালু আছে, এখনও সেই প্রথা চালু আছে। গ্রামের সবাই নিয়ে আসে ওই পূর্ণিমার দিন। আচ্ছা। পূর্ণিমার দিন গ্রাম থেকে সবাই মিলে মোয়ে করে পুজো নিয়ে আসে। হ্যাঁ, সেই সময় মানে বাদ্যি বাজনা সব নিয়ে আসে। হ্যাঁ, এবং সেই সময়টা বাবার কিছু ভক্ত সমাবেশ হয় পুজো দেখার জন্য। হ্যাঁ, ওইভাবে সেটা এখনো হয়ে আসছে। আচ্ছা। আর ওই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবার যেটা অন্যান্য শিবের চৈত্র মাসে যে গাজন হয়, শিব গাজন, এবং সন্ন্যাসী হয় কামায়, আমাদের এই জামালপুরে বুড়োরাজ স্থানে সেইটা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবার কাছে হয়। আচ্ছা। এবং সেটা মানে 10-20 হাজার সন্ন্যাসী হয়, তারা বাবার কাছে আসে কামিয়ে। এবং এখানে বাবার উৎসবটা 7 দিন হয়। 7 দিন আগে কামায়, তারপরের দিন কামিয়ে টামিয়ে এখানে আসে, এবং এই কদিন পুজো হয়, দিয়ে পূর্ণিমা হয়ে যায়। পূর্ণিমার পরের দিন ওই সন্ন্যাসীদের যে উতুইটা পড়ে, সেই উতুইটা পূর্ণিমার পরের দিন খোলা হয়। খুলে ওই দিন কি মানে বাবার যে অনুষ্ঠান ওই দিন শেষ হয়। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এখানে মন্দির কখন কখন খোলা হয় প্রতিদিন? মন্দির এখানে প্রতিদিন সকাল, কারণ মন্দিরে তো কাজকর্ম করতে হয়, একটি মেয়ে আছে ব্রাহ্মণের মেয়ে, সে ওই 7টার মধ্যে চলে আসে, এসে মন্দির টন্দির পরিষ্কার করে, তারপরে আমরা সেবাইয়ের তরফ থেকে তারপরে আমরাও আসি। সকাল থেকেই মন্দির খোলা থাকে। এবার বাবার যে মেন পুজোটা যেটা এখন হচ্ছে, সেটা 11টার পর পুজোয় বসে। আচ্ছা, কটা অবধি চলে? পুজো শেষ হতে নিতে ধরো 12টা, 12:30 হয় পুজো শেষ হতে নিতে, এবং মন্দির বন্ধ হতে নিতে 1টা 1:30টা। আচ্ছা, আর বিকেলে আবার কখন খোলা হয়? বিকেলে বলতে আবার সন্ধ্যার সময় মন্দির খোলা হয়, কারণ সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। হ্যাঁ, সন্ধ্যা আরতি হয়। ওই যে ঘোষের কথা বললাম না, ওই ঘোষ যতদিন বেঁচে ছিল ততদিন ওই ঘোষ ওই দুধ দিয়ে যেত গরু। আচ্ছা। সেই দুধ দিয়ে বাবার সন্ধ্যা আরতি হতো। আচ্ছা। সেই ঘোষ তো নেই, তার পরিবারও এখন নেই। এখন ওই দুধ ঘোষেদের কাছ থেকে আমরা সেবাইয়ের তরফ থেকে কিনে বাবাকে দেয়া হয়। আচ্ছা। সেইটা দিয়েই বাবার সন্ধ্যা আরতি হয় প্রতিদিন। আচ্ছা। হ্যাঁ, ওই সন্ধ্যার সময়। এখন তো ছোট দিনের বেলা, এখন ধরো 5টাতেই মানে খোলা হয় দরজা। কটা অবধি খোলা থাকে? এবার তো সন্ধ্যার পরে আরতিটা অবধি হতে হতে ধরো এখন ছোট দিনের বেলা গেছে তো 6:30। আচ্ছা। হ্যাঁ, বড় দিনের বেলা হলে তখন ধরো 7টা হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ। আর এখানে কি বাবার ভোগ হয় কোনো? না, বাবার যেটা সেবা সেটা ওই আতপ চালের নৈবেদ্য করে কলা মুন্ডা দিয়ে পুজো হয়। আর আমাদের সেবাইয়ের তরফ থেকে বাবার এখানে পায়েস ভোগ দেওয়া হয়, সেটা ওই বৌদ্ধ পূর্ণিমা হয়ে যাওয়ার পর একদিন। আচ্ছা। জ্যৈষ্ঠ পূর্ণিমা আছে, তারপরে জ্যৈষ্ঠ পূর্ণিমা হয়ে যাওয়ার পরে দেওয়া হয় পায়েস ভোগ, আর মাঘী পূর্ণিমা হয়ে যাওয়ার পরে পায়েস ভোগ দেওয়া যায়। আচ্ছা। এছাড়া বাবার যেসব ভক্ত আছে অনেকেই এখানে এসে পায়েস ভোগ দেয়। আচ্ছা। তাদেরটা এখানে ভোগের ঘর আছে, রান্না করে দেওয়া হয়। আচ্ছা। আমাদের সেবাইয়ের তরফ থেকেই সব ব্যবস্থা আছে। তারা খালি মানে দুধ যা যা লাগবে, দুধের সঙ্গে আনুষাঙ্গিক চাল, আতপ চাল, কাজু, কিশমিশ এগুলো সব নিয়ে আসতেও পারে। আবার এখানে এসে আমাদের যদি টাকা ধরে দেয় যে আমি ক কেজি দেবো, মিনিমাম 5 কেজি দুধ হতে হবে, তার কম হয়। আচ্ছা। এখানে অনেকেই দেয়,
কেউ 20 কেজিও দিচ্ছে, 40 কেজিও দিচ্ছে, আচ্ছা। হ্যাঁ, ও 60 কেজিও দিচ্ছে, এরকম মাঝে মাঝেই বাবার ভোগ হয়। পায়েস ভোগ সেটা, আচ্ছা পায়েস ভোগ। আর এছাড়া প্রতিদিন আতপ চালের নেব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, হর হর মহাদেব। জয় বাবা, জয় বাবা। তো বন্ধুরা, মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে আমরা মন্দিরের ইতিহাস শুনে আবার চলে আসলাম বাবার মন্দিরের বাঁ দিকটায়। এখানে দেখুন একটি বট গাছের তলায় এই একটা জায়গা করা রয়েছে, যেখানে বসে সন্ন্যাসীরা চুল ফেলেন। চুলদাড়ি যে কামায়, উনি যে বললেন সন্ন্যাসীরা চুলদাড়ি কামায়, সেটা কিন্তু এই জায়গাটায় বসে। মন্দিরে ঢোকার যে তোরণ আছে, সেই তোরণ থেকে মন্দিরে যাওয়ার যে সোজা রাস্তাটা রয়েছে, সেই রাস্তার বাঁদিকেই এদিকে দেখুন একটি পুকুর রয়েছে। এই পুকুরেই সন্ন্যাসীরা স্নান করে তারপরে বাবা বুড়োরাজকে পুজো দেন। আর অনেকে কিন্তু আবার মানত করেন যে এই পুকুরে স্নান করে এইখান থেকে দণ্ডি কেটে বাবা বুড়োরাজের মন্দিরে গিয়ে বাবা বুড়োরাজকে পুজো দেবেন। তো বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বিখ্যাত এই বুড়োরাজ মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, টাটা।